And it's elementary, my dear Watson. Welcome to Late Night Mystery. আজকে আপনারা শুনবেন বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমসের কাহিনী, দ্য অ্যাডভেঞ্চার অফ মিস্টিরিয়াস ফেস। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগে হোমসের প্রথম আত্মপ্রকাশ হয়। শার্লক হোমসের এই গল্পটি 1893 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে এবং 11 ফেব্রুয়ারি 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাপারাস উইকলিতে প্রথম প্রকাশিত হয়েছিল। আজকের গল্পের সূত্রধার এবং শার্লক হোমসের চরিত্রে রয়েছি আমি, শুভদীপ। ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছেন স্নেহাদ্রি। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী থেকে দ্য অ্যাডভেঞ্চার অফ মিস্টিরিয়াস ফেস। আসুন শোনা যাক। এই হোমস, চলো তো বিকেলবেলাটা পার্কের দিক থেকে একটা চক্কর দিয়ে আসি। এখন তো কারোর হাতেই বিশেষ কিছু কাজ নেই। তুমি তো জানোই ওয়াটসন, কাজ ছাড়া এসব হাঁটাহাঁটি ব্যায়াম আমার কাছে নেহাতি শক্তির অপক্ষয় বলে মনে হয়। সত্যি বাবা, তোমার এই থিওরিটা না আমি বুঝি না। কোনো কেস সলভ করার সময় তোমার মতো উদয়াস্ত খাটতে পারে এমন লোক আমি দুটো দেখিনি। আবার সেই মানুষই হাতে কোনো কেস না থাকলে মাঝে মাঝে এই কোকেন নিয়ে পড়ে থাকো। যাই হোক, আর আলস্য দেখিও না। আরে বাইরের দিকটা তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে। চলো চলো সামনের পার্কে একটা ঢু মেরে আসি। আর কি বলছো যখন, চলো। বসন্তের বিকেল, চারিদিকে তখন নরম সবুজের আভা। এলম চেস্টনাট গাছগুলোতে সদ্য সবুজ কচি ডাল বেরিয়েছে, কিংবা তার গায়ে লেগে আছে এক একটা কচি পাতা। হোমস প্রথমে না না করলেও প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করলাম আমরা দুজন। কেউই প্রায় কোনো কথা বলিনি সেই সময়টায়। মাঝে মাঝে এই শব্দহীনতাটুকুর খুব দরকার, তা সে যতই অন্তরঙ্গ বন্ধু হোক না কেন। শেষে 5টা বাজার আগেই বাড়ি ফিরে এলাম। স্যার, আপনার সাথে এক ভদ্রলোক দেখা করতে এসেছিলেন, বসে থেকে থেকে চলে গেলেন। ব্যাস, আর কি? দেখলে তো ওয়াটসন, আফটারনুন ওয়াকের ফল। আমি বারণ করেছিলাম বারবার। আর এই যে তুমি ওকে ভেতরে আসতে বললে না কেন? হ্যাঁ স্যার, উনি অনেকক্ষণ ভেতরে বসেছিলেন। তাও কতক্ষণ হবে? এই প্রায় আধ ঘন্টা। খুব অস্থির দেখাচ্ছিল তাঁকে। ঘরময় অধৈর্য হয়ে পায়চারি করছিলেন। আমি ঘরের বাইরে দরজার কাছে ছিলাম, সেখান থেকেও আওয়াজ পাচ্ছিলাম। একসময় প্যাসেজে বেরিয়ে এসে হাঁক পারলেন। এই তোমার মালিক কি আজ আদবেও আসবেন নাকি আমি অযথা অপেক্ষা করছি? আপনি আর একটু অপেক্ষা করুন, উনি আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। আমি তাহলে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি, আমার দম বন্ধ লাগছে, বেশি দেরি করব না। সেই যে ভদ্রলোক বাড়ি থেকে বেরোলেন, আর তো ফিরে এলেন না। আমি ওকে আর একটু অপেক্ষা করতে বললেও শুনলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যতটা পেরেছো বলেছো। বিরক্ত লাগছে। এখন এমনিতেই হাতে কেস বারণ, তো তার উপরে এই অস্থিরতার কথা শুনে মনে হচ্ছে লোকটার দরকারও ছিল এমন সময়। আরে ওয়াটসন, টেবিলের উপর ওটা তো তোমার পাইপ নয়। ভদ্রলোকে ফেলে গেছেন নিশ্চয়ই। চমৎকার সেকেলে ব্রায়ার পাইপ। তামাকে ভরা এই লম্বা নলটাকে অ্যাম্বার বলে। লন্ডনে এই অ্যাম্বার মাউথপিস চট করে খুব একটা দেখতে পাওয়া যায় না। তার খুবই আদরের জিনিস ওটা। এমন পাইপ কাজ ছাড়া করেছেন মানে নিশ্চয়ই খুব ঘেঁটে ছিলেন ভদ্রলোক। আচ্ছা, এটা যে ওনার অত্যন্ত প্রিয় জিনিস তা কি করে জানলে? ওয়েল, পাইপটার দাম মোটামুটি ওই 7 শিলিং 6 পেনির মতো। এবার দেখো, এই যে এইখানে 2বার রূপোর পাতি মেরে মেরামত করা হয়েছে। একবার এই কাঠের নলটার কাছে, আরেকবার এই যে
অ্যাম্বারে। এই মেরামতের পেছনে যা খরচ হয়েছে তা এই পাইপের আসল দামের থেকে কিন্তু অনেকটাই বেশি। জিনিসটার কদর করেন বলেই এটা না বদলে বারবার তাপ্তি মেরেছেন তিনি। তো আর কি চোখে পড়ছে? পাইপ জিনিসটা বরাবরই আমাকে টানে, জানো তো। ঘড়ি, জুতোর মতো এটাও মানুষের স্বভাব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। পাইপের মালিক একজন স্বাস্থ্যবান, বাঁহাতি, ছন্নছাড়া প্রকৃতির মানুষ। টাকা পয়সা খরচের ক্ষেত্রে কোনো লাগাম তার নেই, আর সাথে তার দাঁতের সেটিংও চমৎকার। লোকটা 7 শিলিংয়ের পাইপ খায়, তাই তাকে বড় লোক বলছো? তামাকখানা দেখেছ? এ হলো গ্রস ভেনারের মিক্সচার। এই জিনিস কিনতে খরচ 8 পেনি, যেখানে বাজারে এর থেকে অর্ধেক দামে অনেক ভালো নেশা হয়। তার মানে ভদ্রলোককে বাজার দর নিয়ে বিশেষ কিছু একটা ভাবতে হয় না। আর বাকিগুলো কিভাবে বুঝলে? ভদ্রলোক ল্যাম্প আর গ্যাসের শিখায় পাইপটা চালান, তাই কাঠের অংশটা পুড়েছে। দেশলাই কাঠি দিয়ে জ্বালালে এভাবে পুড়তো না। আর উনি বাঁহাতি, তাই শুধু ডান দিকটাই পড়েছে। তুমি যেমন বাঁহাতি নও, তুমি ডান হাতে পাইপ ধরে গ্যাস বা ল্যাম্পের শিখায় আগুন ধরালে দেখবে পুড়ছে বাঁ দিকটা। আর তারপর উনি যেভাবে অ্যাম্বার নলটি কামড়ে ধরেছেন, তা থেকেই তার গায়ের জোর আর সুন্দর দাঁতের সেটিংয়ের সম্বন্ধে আন্দাজ পেলাম। আরে, সিঁড়িতে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি না? যদি খুব ভুল না করি, মনে হয় ভদ্রলোকই আবার ফিরে এসেছে। কথা শেষ না হতেই ঘরের দরজাটা খুলে গেল। ঘরে ঢুকলেন 1 বছর 30-এর যুবক। লম্বাটে গড়ন, পরনে গাঢ় ছাই রঙের স্যুট, একটা বাদামি রঙের টুপি হাতে ধরা। ও, আমার দরজায় নক করে ঢোকা উচিত ছিল। আই বেগ ইউ পার্ডন স্যার, কিন্তু সত্যি বলতে এখন আমার মাথা ঠিক নেই। আপনার তো মনে হচ্ছে 2-3 রাত ঠিক করে ঘুমই হয়নি। কাজের চাপ নেওয়া যায়, কিন্তু রাত জেগে নার্ভের উপর যে চাপ পড়ে সেটা লুকোনো যায় না। এবার বলুন তো, আপনি কি নিয়ে এত চিন্তিত? জীবনটাকে খুব ব্যর্থ বলে মনে হচ্ছে, জানেন। ঠিক বুঝতে পারছি না ঠিক কী করা উচিত, তাই আপনার পরামর্শ চাই। তা আপনি কি চান আমি আপনার কনসাল্টিং ডিটেকটিভ হিসেবে কাজ করি? শুধু ডিটেকটিভ না, আমি একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে আপনার পরামর্শ চাইছি। আমি জানতে চাই এরপর আমার কি করা উচিত। আসলে ঘরের কেচ্ছা পরের কাছে কেই বা বলতে চায় বলুন তো? সেটা যদি আবার তার ঘরণীকে নিয়ে হয়, তাহলে তো কোনো কথাই নেই। দেখুন মিস্টার গ্র্যান্ড মনরো, হোয়াট? আপনি আমার নাম জানেন? আপনি যদি নিতান্তই পরিচয়টা গোপন করতে চান, তবে আমি বলবো হ্যাটের ধার দিয়ে নিজের নামটা লেখা বন্ধ করুন। আর নিতান্তই যদি তা না করেন, তবে হ্যাটটা অন্তত যার সাথে কথা বলছেন সেই মানুষটার থেকে উল্টো দিকে ঘুরিয়ে রাখুন। তবে এইসবের কিছুই দরকার পড়বে না, কারণ আমি আর আমার এই বন্ধুটি এই ঘরে বসেই অনেক বিচিত্র সব কেসের কথা শুনেছি এবং বহু মানুষের মুখে শেষ হাসিটাও ফোটাতে পেরেছি। আমার বিশ্বাস আমি আপনাকেও সাহায্য করতে পারবো। তাই আপনি গোপনীয়তা নিয়ে না ভেবে মূল ঘটনাতে আসুন। দেখুন, ঘটনা হলো আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। দাম্পত্য জীবন সুখেই কাটছিল, কখনো মতান্তর হয়নি বা কেউ কাউকে ভুল বুঝেনি। গত সোমবার থেকে মনে হচ্ছে আমার স্ত্রী আমার থেকে অনেক দূরে সরে গেছেন। মনে হচ্ছে ওর জীবনে একটা বড় কোনো ঘটনা ঘটেছে যার সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি এর কারণ জানি না, কিন্তু প্রতিদিন এই দূরত্বটা অনুভব করতে পারছি। তবে তবে এফি আমাকে ভালোবাসে, তাতে এখনও চির ধরেনি। কিন্তু আমাদের মধ্যে কোনো একটা বিষয় গোপনীয়তা দানা বাঁধছে, আর তা না কাটাতে পারলে আমরা আগের মতন সুস্থ সম্পর্কে ফিরতে পারবো না। দয়া করে আমাকে পরপর তথ্যগুলো বলতে থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এফির পূর্ব পরিচয় সম্বন্ধে আমি যেটুকু জানি তা আপনাকে বলি। আমার সঙ্গে এফির যখন আলাপ হয়, তখন তার নাম ছিল মিসেস এফি হেব্রন। তখন সে মাত্র 25 বছরের বিধবা। ছোট বয়সে সে আমেরিকা চলে গিয়েছিল। তারপর সেখানেই তার বিয়ে হয় মিস্টার হেব্রনের সাথে। পেশায় উকিল ছিলেন, পয়সারও ছিল খুব। ওরা আটলান্টা শহরে থাকতেন। ওদের একটা সন্তানও ছিল। হঠাৎ সে শহরে ইয়েলো ফিভার দেখা দেয়।
আর অল্প দিনের মধ্যেই তা মহামারীর আকার নেয়। সে মারণ রোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী ও সন্তান। আমি তাদের ডেথ সার্টিফিকেটও দেখেছি। এই ঘটনার পর এফির আর আমেরিকায় মন টেকেনি। মিডল সেক্সের পিনারে এফির এক অবিবাহিতা বুড়ি পিসি থাকেন। সে স্বামী ছেলে সব খুঁয়ে ওই পিসির কাছে চলে আসেন। আগেই বলেছি, এফির স্বামীর ভালো পসার ছিল, তাই তিনি এফির জন্য ভালো রকমই টাকা পয়সার ব্যবস্থা করে গিয়েছিলেন। প্রায় 4,500 পাউন্ড এফির নামে এমনভাবে ইনভেস্ট করে গেছিলেন যে তার থেকে কমপক্ষে 7% সুদ এফি অবশ্যই পাবে। এফির সাথে আমার পিনারেই প্রথম আলাপ। 6 মাস হলো সেখানে এসেছেন। সেই পরিচয় প্রেমে গড়ায়, আর তারপর সেখান থেকে কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ে। আমি পেশায় ব্যবসায়ী, আয় মোটামুটি 700-800 পাউন্ড, যথেষ্ট সচ্ছল অবস্থা। বিয়ের পর আমরা নরবেরিতে একটা ভিলা ভাড়া করে থাকতে শুরু করি। বছরে 80 পাউন্ড ভাড়া, নিরিবিলি গ্রাম্য পরিবেশ। আমাদের বাড়ি পেরিয়ে একটা সরাইখানা আর 2টো বাড়ি আছে। বাড়ির সামনে ফাঁকা মাঠ, মাঠের ওপারে আমাদের বাড়ির দিকে মুখ করে একটা কটেজ রয়েছে। যারা স্টেশন অবধি আর বিশেষ কোনো বাড়িঘর নেই। আমার ব্যবসার জন্য প্রায় সারা বছরই বাইরে কাটে। গরমকালটাই আমার কাজে খানিক ভাঁটা পড়ে। সেই সময়টা আমি বাড়ি ফিরে আসি। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, বিয়ের পরেই আমার স্ত্রী তার সব সম্পত্তি আমার নামে লিখে দেয়। ব্যবসা করি, টাকাটা জলে যাওয়ার ভয় ছিল আমার, তাই আপত্তি জানাই। যদিও কোনো কাজ হয়নি, সবই ঠিকঠাক ছিল। কিন্তু এই সপ্তাহ 6 আগে সে আমার কাছে এসে বলল, জ্যাক, তোমাকে একটা কথা বলবো। তার জন্য জিজ্ঞাসা করতে হয় বুঝি? না, আসলে আমার কাছে তুমি ইতস্তত করছো? আরে কি হয়েছে বলোই না। আমি যখন সব টাকা তোমার নামে লিখে দিয়েছিলাম, তুমি বলেছিলে আমার যখন দরকার হবে চেয়ে নিতে, মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। তোমার টাকা, তুমি যখন খুশি নেবে। তাহলে আমাকে 100 পাউন্ড দাও এক্ষুনি। বলো কি, 100 পাউন্ড? কেন, আবার নতুন কোনো জামা কাপড় পছন্দ হলো নাকি? তুমি যে বলেছিলে তুমি শুধু আমার ব্যাংকার, ব্যাংকার আবার এত কথা জিজ্ঞেস করে নাকি? তবে কি জন্য টাকা নিচ্ছি তা পরে জানতে পারবে, এখন নয়। এই প্রথম আমাদের সম্পর্কে লুকোচুরি দানা বাঁধল। কিন্তু আমি কথা না বাড়িয়ে একটা 100 পাউন্ডের চেক লিখে ওর হাতে দিয়ে দিলাম। ব্যাপারটা আমি একরকম ভুলেই গেছিলাম। এর পরের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলও নেই হয়তো, কিন্তু ভাবলাম আপনাকে সব খুলে বলা উচিত। আমি আপনাদের আগেই বলেছি, আমাদের বাড়ির কাছে একটা কটেজ আছে। আমাদের বাড়ি আর সেই কটেজের মাঝে একটা মাঠ পড়ে। তবে কটেজে যেতে গেলে রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট গলি দিয়ে বেঁকে যেতে হয়। তারপরেই স্কফশার গাছের ঝোপ মতো আছে। গাছপালা আমার খুব পছন্দ, তাই পায়চারি করার জন্য এই জায়গাটাকেই বেছে নিয়েছিলাম। গত 8 মাস ধরে বাড়িটা খালি পড়ে আছে। এত সুন্দর পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি, সামনে চওড়া বারান্দা, দেয়াল ছাপিয়ে উঠেছে রং বেরঙের ফুলের লতা। এরকম একটা বাড়ি খালি পড়ে আছে, ভাবলেই খারাপ লাগে। তারপর? গত সোমবার আমি ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। দেখলাম একটা খালি ভ্যান গাড়ি বাড়িটার দিক থেকে আসছে। ভালো করে নজর করতে দেখলাম বাড়িটার দরজার কাছে কার্পেট আর নানান জিনিসপত্র ডাঁই করে রাখা রয়েছে। বুঝলাম বাড়িটায় শেষমেশ লোক এসেছে। কৌতূহলবশত বাড়িটার কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম নতুন বাসিন্দারা কেমন ধরনের কে জানে। হঠাৎ মনে হলো দোতলার জানলা থেকে কেউ যেন আমাকে দেখছে। মুখটায় কি যেন একটা ছিল। আমার বুকের রক্ত চমকে উঠল মুহূর্তে। আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাই সেই মুখটা ভালো করে ঠাহর করতে পারিনি। তবে যা দেখেছিলাম মিস্টার হোমস, তাতে তা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মুখ নয়। আমি এটুকু বুঝেছি। আমি ভালো করে দেখার জন্য এগিয়ে যেতেই মুখটা জানলা থেকে সরে গেল। বলা ভালো কেউ যেন তাকে জোর করে টেনে নিল ঘরের ভেতর। আমি হতভম্বের মতন দাঁড়িয়ে থাকলাম প্রায় 5 মিনিট ধরে। যে মুখটা দেখলাম তা কোনো ছেলে নাকি মেয়ের?
মুখের রংটাই বা বিভৎস রকমের হলদেটে কেন? এরকম অনেক প্রশ্নে মনটা ভরে উঠেছে। শেষ পর্যন্ত কৌতূহল বাগ মারল না। ঠিক করলাম বাড়িটাতে কারা এসেছে খবরটা নিতেই হবে। আমি সোজা গিয়ে দরজায় কড়া নাড়ালাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। একজন লম্বা চওড়া মহিলা বেরিয়ে এলেন। তার মুখ দেখে বুকটা ধরাস করে উঠল। কি চাই? কথায় উত্তর ইংল্যান্ডের টান স্পষ্ট। ওই দেখছেন, ওটা আমার বাড়ি। আপনারা তো সবেমাত্র আমাদের পাড়ে এসে উঠেছেন দেখলাম, তাই ভাবলাম যদি কোনো দরকার পড়ে। আচ্ছা, সেরকম হলে খবর দেব। কথাটা বলেই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন ভদ্রমহিলা। একরকম অপমানিত হয়ে মনটা ভারী দমে গেল। আমি বাড়ি ফিরে এলাম। সারা সন্ধ্যা জুড়ে সে অস্বাভাবিক হলুদ মুখ আর ভদ্রমহিলার দুর্ব্যবহারের কথাটা চোখের সামনে ভেসে উঠতে লাগছিল। কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। ঠিক করলাম এসব ব্যাপারে স্ত্রীকে কিছুই বলবো না, কারণ প্রথমত তিনি ভীত প্রকৃতির মহিলা, আর দ্বিতীয়ত পড়শিদের সম্বন্ধে তার মনে তিক্তটা তৈরি হবে। তবে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীকে কেবল ওই বাড়িতে লোক আসার কথাটা জানালাম। তিনি অবশ্য কথাটা কানে নিলেন না। এমনিতে আমার ঘুম খুব গাঢ়। এই ঘুমের জন্য আত্মীয়রা ঠাট্টাও করেন। কিন্তু মিস্টার হোমস আশ্চর্যের ব্যাপার হলো, সেদিনে সেই বিচ্ছিরি ঘটনার জন্যই হোক বা অন্য কোনো কারণে ঘুমটা মোটেই গভীর হচ্ছিল না। আদৌ ঘুমে মনে হলো ঘরের মধ্যে কিছু একটা ঘটছে। ঘুম চোখেই দেখলাম আমার স্ত্রী কোট আর টুপি পরে তৈরি হচ্ছেন, কিন্তু মোমবাতির আলোয় তার মুখটা দেখি আমার তন্দ্রা ছুটে গেল। ফ্যাকাশে সাদা মুখ, ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ, আর চোখে বারবার খাটের দিকে যাওয়া। তার এরকম সদা তথস্থ দৃষ্টি আমি কখনো দেখিনি। তারপর আমি ঘুমিয়ে পড়েছি মনে করে বা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনে বুঝলাম সদর দরজা খোলা হলো। আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। বালিশের তলা থেকে ঘড়িটা বের করে দেখি রাত তখন 3টে। এত রাত্রি কি এমন দরকারে রাস্তায় বের হলেন আমার স্ত্রী? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝে পেলাম না তখন। আমি বসে বসে 7-5 ভাবতে থাকি। তার প্রায় 20 মিনিট পর সদর দরজায় আওয়াজ পেলাম। তারপর নিঃশব্দে ঘরে প্রবেশ করলেন এফি। এত রাতে কোথায় গিয়েছিল এফি? আমার কথায় ভয়ানক চমকে গেল সে। ও, তুমি জেগে আছো? আমি তো ভাবতাম কিছুতেই তোমার ঘুম ভাঙে না। কোথায় গিয়েছিলে তুমি? তুমি খুব অবাক হয়েছো দেখছি। অবশ্য অবাক হওয়ারই কথা। আগে আমাকে রাত দুপুরে এভাবে বেরোতে দেখোনি। আসলে আমার হঠাৎই খুব দম বন্ধ হয়ে আসছিল। এই যে বাইরে থেকে ঘুরে এলাম, এখন অনেকটা ঠিক লাগছে। এফি আমার মুখের দিকে একবারও না তাকিয়ে এতগুলো কথা বলে গেল। গলার স্বাদটাও খুব অপরিচিত ঠেকলো। বুঝলাম মিথ্যে কথা বলছে। বাকি রাতটুকু এসব ভেবেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে একবার শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসার কাজে মন দেওয়ার ইচ্ছাটুকু অবশিষ্ট ছিল না। এফিও দেখলাম খানিকটা দমে গেছে। তার চোখে অনেক প্রশ্ন। আমার সে তার কথা বিশ্বাস হয়নি, তা সে বিলক্ষণ বুঝেছে। ব্রেকফাস্ট টেবিলে বসেও কোনো কথা হলো না। ঘরে বসে ভাল লাগছিল না, তাই হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে ক্রিস্টাল প্যালেস অবধি চলে গেলাম। ঘন্টাখানেক ঘোরাঘুরি করে 1টা নাগাদ নরবেরিতে ফিরে এলাম। কটেজটা আমার ফেরার পথে রাস্তায় পড়ে। কটেজটা সামনে এসে একটু দাঁড়ালাম। ভাবলাম যদি সেই অদ্ভুত মুখটার দেখা আরও একবার পাওয়া যায়। কিন্তু এ কি, হঠাৎ আমাকে অবাক করে সেই বাড়ির দরজা দিয়ে বেরিয়ে এলেন স্বয়ং আমার স্ত্রী। আমার সাথে চোখাচোখি হওয়ায় চমকে উঠলেন এফি। তবু মুখে একটা হাসি বুলিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আরে জ্যাক, আসলে এরা নতুন এসেছেন তো, তাই জানতে এসেছিলাম যদি কিছু লাগে টাগে। কি হলো, তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? ও, তুমি তাহলে রাতে এখানেই এসেছিলে? কি বলছো তুমি? জেনে শুনে কেন মিথ্যে কথা বলছো এফি? তোমার গলা সরি বলে দিচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। কেন ব্যাপারটা আমার থেকে চেপে যাচ্ছ? ঠিক আছে, সব জ্বর যখন এই বাড়িতেই বেগেছে, আমি এখনই ভেতরে গিয়ে একটা হেস্তনেস্ত করে আসছি। না না জ্যাক, আমার দিব্যি, তুমি এই কাজ করবে না।
আমাকে বিশ্বাস করো, তুমি ঠকবে না। শুধু এই একটা বারের মতো আমার কথা রাখো, দেখবে দেখবে সব ঠিক আছে। আমি যদি তোমার থেকে কিছু লুকিয়ে থাকি, তবে তা তোমার, আমাদের সবার ভালোর জন্যই করেছি। আমার কথা না শুনে যদি বাড়ির ভিতর ঢুকতে যাও, তুমি পস্তাবে কিন্তু। ঠিক আছে, ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। এই ঘটনার এখানেই ইতি টানতে হবে। রাত্রে হুটহাট করে বেরিয়ে আসা, এই বাড়িতে আসা যাওয়া, এগুলো বন্ধ করতে হবে। তুমি যদি রাজি থাকো, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে তোমাকে এই বিষয়ে আর একটা কথাও জিজ্ঞাসা করবো না, এফি। আমি জানতাম তুমি আমার কথা রাখবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এখন এখান থেকে চলো। আমাকে একরকম টানতে টানতে সেখান থেকে নিয়ে এলো এফি। পিছনে ফিরে দেখি দোতলার জানলায় আবার সেই মুখ, যেন আমাদের লক্ষ্য করছে। ওই মুখটা কার? আর তার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটাই বা কি? আর সেই বদরা কি মহিলার সাথেই বা তার কিভাবে যোগাযোগ? অদ্ভুত এক ধাঁধার মধ্যে পড়লাম। এর পরের দুদিন বেশ ভালোই কাটলো। আমি বাড়িতেই ছিলাম, এফিকেও কেন তো বাইরে যেতে দেখিনি। কিন্তু তৃতীয় দিনে খেয়াল করলাম তিনি আবার কথার খেলাপ করেছেন। সেদিন ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম। আমি সাধারণত 3:36 ট্রেনে ফিরি। সেদিন কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। আমিও 2:40 ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। দরজা খুলে আমাকে দেখেই খুব চমকে উঠল আমাদের মেইড। তোমার ম্যাডাম কোথায়? মনে হয় একটু হাঁটতে বেরিয়েছেন। আমার সন্দেহ হলো, কিন্তু কথা বাড়ালাম না। নিশ্চিত হওয়ার জন্য দোতলার ঘরে চলে গেলাম। জানলার সামনে দাঁড়াতেই দেখলাম মাঠের মধ্যে দিয়ে বাড়িটার দিকে ছুট লাগিয়েছে আমাদের মেইড। পুরো ব্যাপারটা আমার সামনে পরিষ্কার হলো। আমার স্ত্রী ওই বাড়িতে আবার গেছেন, আর আমি ফিরলে তাকে খবর দিতে বলে গেছেন মেইডকে। আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আমি দৌড়ে নিচে নামলাম, রাস্তায় বেরিয়ে ঠিক করলাম আজই এর শেষ দেখে ছাড়বো। যেতে যেতে দেখলাম আমার স্ত্রী আর মেইড মাঠের ওপর দিয়ে ছুটে ছুটে আসছে। আমি ওদের দিকে লক্ষ্য না করে সোজা চলে এলাম। দরজায় কড়া না নেড়েই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেলাম। নিস্তলাটা একদম শান্ত আর চুপচাপ। রান্নাঘর থেকে শুধু কেটলিতে জল ফোটার আওয়াজ হচ্ছিল। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলাম একটা হুলো বিড়াল কুণ্ডুলি পাখি শুয়ে আছে মেঝেতে, কিন্তু আগের দিনের দেখা সেই মহিলার কোনো চিহ্ন নেই। আমি বাকি ঘরগুলো খুঁজে কাউকে না পেয়ে সিঁড়ি বেয়ে ওপরতলে উঠে এলাম। সেখানেও বোঁবো, কেউ কোথাও নেই। গোটা বাড়িটায় কেউ নেই। ঘরগুলো কেমন ফাঁকা ফাঁকা, আসবাবপত্র খুব সাধারণ, অপরিষ্কার। দোতলার যে ঘর থেকে সে অদ্ভুত মুখটার দেখা পেয়েছিলাম, সেই ঘরটাও সুন্দরভাবে গোছানো, আসবাবপত্র বেশ ভালো। ঘরে ঢুকে আরও অবাক হলাম। ঘরের ম্যান্টেল পিসের ওপর আমার স্ত্রীর একটা ছবি রাখা। ছবিটা আমার কথাতেই মাস 3 আগে তোলা। মনটা খুব ভার হয়ে এলো। আমি আর কিছুক্ষণ সেখানে থেকে বুঝলাম কটেজে কেউ নেই। বাড়ি ফিরে এলাম। বাড়িতে পা দিতেই আমার স্ত্রী এগিয়ে এলেন। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি জ্যাক। তুমি যদি পুরো ঘটনাটা জানতে, আমার উপর রাগ করে থাকতে পারতে না। তাহলে আমাকে সবটা খুলে বলছো না কেন? না, তা হয় না। ওই বাড়িতে কারা থাকে? হ্যাঁ, তাদের সাথে তোমার কি সম্পর্ক? কেন তুমি ও বাড়ি বারবার যাচ্ছ? তাছাড়া তোমার ছবি বা তাদের কেন দিয়েছো বলতে পারো? আমার উত্তর চাই, উত্তর দাও, নয়তো তোমার প্রতি সমস্ত বিশ্বাস ভরসা আমার শেষ হয়ে যাবে। কি হলো? চুপ কেন? অ্যান্সার মি। আমার পক্ষে তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমি আর দাঁড়ালাম না সেখানে। রাগে দুঃখে তখনই বাড়ি ছেড়ে চলে আসি। এটা কালকের ঘটনা। এরপরে কি হচ্ছে আমি জানি না। আমি কখনো ভাবিনি আমাদের মধ্যে এতটা দূরত্ব চলে আসবে। মিস্টার হোমস, সমর্পণ বুঝেন? আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করছি। আপনি যেটা ভালো বোঝেন তাই করুন। এ বিষয়ে আপনার আর কিছু জানার থাকলেও বলতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, জানলার ওপারে কোনো ছেলেরই মুখ দেখেছেন সে কথা আপনি হলপ করে বলতে পারেন? আমি প্রত্যেকবারই অনেকটা দূর থেকে দেখেছি, তাই জোর দিয়ে বলতে পারবো না। মুখটা দেখার পর আপনার প্রতিক্রিয়া কেমন ছিল? সে অস্বাভাবিক হলদেটে রং,
যার মুখের গড়ন দেখে মনে হয় শক্ত সামর্থ্য চেহারা। আমি এগোতেই প্রত্যেকবার ঝাঁকুনি দিয়ে অন্ধকারে মিলিয়ে যেত। আপনার স্ত্রী কতদিন আগে টাকাটা চেয়েছিলেন? সে প্রায় মাস 2 হলো। আপনি তার প্রথম স্বামীর ছবি আগে কখনো দেখেছেন? না, মিস্টার হেব্রন মারা যাবার কিছুদিন পরেই আটলান্টায় ভয়ানক অগ্নিকাণ্ড হয়। ওদের অনেক জিনিসপত্র তাতে পুড়ে যায়। অথচ ডেথ সার্টিফিকেটটা তার কাছেই রয়ে গেল। স্ট্রেঞ্জ। ওটা আসলে ডুপ্লিকেট ছিল। অগ্নিকাণ্ড মিটে যাওয়ার পর সেটা এফরি হাতে পায়। আমেরিকায় তার কোনো পরিচিত কারোর সাথে আপনার কখনো দেখা হয়েছিল? না। আপনার স্ত্রী কখনো আমেরিকায় বেড়াতে যেতে চেয়েছেন? না। সেখান থেকে কোনো চিঠি বা টেলিগ্রাম এসব কিছু আসেনি? না, অন্তত আমার চোখে তো পড়েনি। ঠিক আছে, আমাকে আর একটু ভাববার সময় দিন আপনি। ওরা যদি বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে চলে গিয়েই থাকে তবে তো মুশকিল। এরকমও তো হতে পারে আপনি আসছেন টের পেয়ে কাছাকাছি কোথাও গা ঢাকা দিয়েছে। তা যদি হয় তাহলে ওরা আবার ফিরে আসবে, তখন ব্যাপারটা ফয়সলা করতেও অনেক সহজ হবে। যাই হোক, আপনি নরবেরিতে ফিরে যান। যদি দেখেন ওরা ফিরে এসেছে আমাকে সেই মুহূর্তেই টেলিগ্রাম করবেন। আমি তা হাতে পেলেই পৌঁছে যাব। আপনি নিচে থেকে কিন্তু কিচ্ছু করতে যাবেন না। আর যদি বাড়িটা এখনো খালি থাকে? তাহলে আমি কালই নরবেরি যাব। সেখানে পৌঁছে যা হোক কিছু একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা, আপনি কিন্তু সাবধানে বাড়ি ফিরবেন। আর একটা কথা, অযথা মন খারাপ করবেন না। মিস্টার মানরোকে দরজা অবধি এগিয়ে দিয়ে এলো হোমস। তারপর দরজা বন্ধ করে সে ফিরে এলো। বেশ গোলমেলে ব্যাপার, বুঝলে ওয়াটসন? তুমি কি বুঝলে বলো তো? ব্যাপারটা তো খুবই গোলমেলে ঠেকলো। যদি ভুল না করি আমি কিন্তু একটা ব্ল্যাকমেলের গন্ধ পেলাম। না, সেই ব্ল্যাকমেলটা করছে কে? ওয়েল, আমার মনে হয় দোতলার ঘরে বসা অদ্ভুত মুখের সেই লোকটাই সব কলকাঠি নাড়ছে। বিশ্বাস করো ওয়াটসন, ওই অস্বাভাবিক মুখের পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। এই কেসটা আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। তুমি মনে হচ্ছে ইতিমধ্যে একটা থিওরি বানিয়ে বসে আছো। এই কি ব্যাপার বলো তো খুলে? মোটামুটি একটা খাড়া করেছি। যদি খুব ভুল না করি ওই মহিলার আগের স্বামী দোতলার ঘরে খাপটি মেরে বসে আছে। সেটা কি করে জানলে? এছাড়া মিসেস মনরোর এরকম অদ্ভুত ব্যবহারের আর কি ব্যাখ্যা দেবে তুমি? আমি যা অনুমান করেছি তা হলো খানিকটা এই রকম। মিস্টার হেব্রন লোকটা হয় স্বভাব চরিত্রে খুব সুবিধের নয়, না হলে কোনো জটিল অসুখে ভুগছিলেন। তা জানতে পেরেই ভদ্রমহিলা ইংল্যান্ডে চলে আসেন। নিজের নামের সাথে জীবনটাকে বদলে নতুন করে শুরু করতে চান তিনি। তার নতুন বিয়েরও প্রায় 3 বছর হতে চলল। এই 3 বছরে হেব্রনের কোনো খবর না পেয়ে তিনি নিশ্চিত হন যে সে আর বেঁচে নেই। কারো সাহায্য নিয়ে একটা ডেথ সার্টিফিকেটও জোগাড় করে ফেলেছিলেন তিনি। সব মিলিয়ে মিস্টার মনরোর মনে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন। ইনি যে আবার বিয়ে করে সুখে সংসার করছেন সে কথা হেব্রন ইতিমধ্যেই জানতে পারেন। তারপর থেকে এই লোক মিসেস মনরোকে সব কথা ফাঁস করে দেওয়ার জন্য ভয় দেখাতে থাকেন। মিসেস মনরো 100 পাউন্ড দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু মিস্টার মনরো এসে যখন খালি বাড়িতে নতুন ভাড়াটে আসার কথা বলেন, ভদ্রমহিলা আজ করতে পারেন যে তার আগের স্বামী টাকার লোভে এখানে এসে হাজির হয়েছে। তারপর সেই রাতেই মিস্টার মনরো ঘুমিয়ে পড়েছে ভেবে ভদ্রমহিলা ওই কটেজে যান। সেখানে তাদের চলে যাওয়ার অনুরোধ করে ফল না হয়ে ফের বাড়িতেই ফিরে যান। সেই সময় মিস্টার মনরো তাকে ওখান থেকে বের হতে দেখেন। 2 দিন পরে আবার ওদের দাবিতে নিজের একটা ছবি নিয়ে ওই বাড়িতে যান তিনি। তাদের কথাবার্তার মাঝে মেড গিয়ে খবর দেয় যে মিস্টার মনরো ফিরে এসেছেন। মিসেস মনরো তাদেরকে ফার গাছের জঙ্গলের কাছে লুকিয়ে রেখে নিজে মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসেন। তাই ওবারে গিয়ে কাউকে কোথাও খুঁজে পাননি মিস্টার মনরো। অবশ্য আজ সন্ধেবেলাতে গিয়েও যদি মিস্টার মনরো বাড়িটা খালি পান তাহলে আমি খুব অবাকই হব। এইবার বলো তো আমার থিওরিটা কেমন লাগলো তোমার? কিন্তু এই সবই তো তোমার অনুমান। তা হয়তো ঠিক, কিন্তু এই কাল্পনিক থিওরির সাহায্যে সবকটা ঘটনাই কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। এরপর যদি নতুন কোনো ঘটনা ঘটে পুরো ব্যাপারটাকে আবার নতুন করে ভেবে দেখব।
নরবেরি থেকে খবর আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের অবশ্য বেশি অপেক্ষা করতে হলো না। চায়ের কাপ সবেমাত্র হাত থেকে নামিয়েছি, তখন চাকর ঘরে এসে হাজির হলো। বাবু, আপনাদের জন্য টেলিগ্রাম এসেছে। নরবেরি না কোথা থেকে যেন এসেছে। হোমস টেলিগ্রামটা হাতে নিল। বাড়িতে এখনো একজন লোক আছে, জানালায় সেই মুখটা আবার দেখা গেছে। 7টার ট্রেনে আসুন, স্টেশনে থাকব। আপনারা না আসা পর্যন্ত কিচ্ছু করব না। আমরা ট্রেন থেকে নেমে দেখছি মিস্টার মানরো স্টেশনে দাঁড়িয়ে আছেন। কি চেহারের এই কি অবস্থা করেছেন মিস্টার মনরো? মুখ তো শুকিয়ে গেছে পুরো আপনার। আর বলবেন না মিস্টার হোমস, ওরা এখনও ওই কটেজেই আছে। আসার সময় দেখলাম আলো জ্বলছে। আজ এবং এখনই ব্যাপারটা ফয়সালা করতে হবে। কি করার কথা ভাবছেন আপনি? আমি জোর করে বাড়ির ভেতরে ঢুকে দেখব কারা আছে, আর সাক্ষী হিসেবে আপনারা দুজন থাকবেন। আপনার স্ত্রী কিন্তু এরকম কোনো কাজ করতে আপনাকে বারণ করেছে, তা সত্ত্বেও আপনি করবেন? হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি, এটাই করব। হয়তো আপনি ঠিকই করছেন। অযথা সন্দেহের মধ্যে থাকার থেকে সত্যিটা জানা অনেক ভালো। তবে আইনানুগভাবে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তবে এছাড়া আর উপায় বা কি? চারিদিকে মেঘ করে অন্ধকার ঘনিয়ে এসেছে। আমরা বড় রাস্তা ছেড়ে একটা গলিতে এসে উঠলাম। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। মিস্টার মানরো উত্তেজিতভাবে হন করে এগিয়ে চলেছেন। তার পেছন পেছন আমরা আসছিলাম। ওইদিকে আলো দেখতে পাচ্ছেন? ওটাই আমার বাড়ি। আর এই যে এদিকে, এটা হলো সেই কটেজ। আমরা একটা মোড় ঘুরে কটেজের একদম সদর দরজার সামনে এসে দাঁড়ালাম। অন্ধকারে বন্ধ দরজার ফাঁক গলে এক ফালি আলো এসে পড়ছিল। বোঝা গেল দরজা খোলাই রয়েছে। দোতলার ঘর থেকে আলো জ্বলছিল। সেদিকে তাকাতেই দেখলাম একটা ছায়া মূর্তি জানলার সামনে থেকে সরে গেল। ওই যে সে লোকটা। কি, এবার তো আপনারা নিজের চোখে দেখলেন তো? চলুন এইবার ভেতরে যাওয়া যাক। আপনারা আমার পিছনে আসুন। আমরা দরজার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো এক নারী মূর্তি। আলো আঁধারিতে মহিলার মুখ দেখতে পাইনি, শুধু দেখলাম তিনি 2 হাত জড়ো করে অনুনয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ভগবানের দোহাই জ্যাক, এমন কাজ করো না। আমার কেন জানি না মনে হচ্ছিল যে তুমি আজ এখানে আসবে। আমি তোমার ভালোর জন্যই বলছি, আমাকে বিশ্বাস করলে তুমি ঠকবে না। অনেক 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 বিশ্বাস করেছি তোমায়, আর নয়। আমি আমার এই বন্ধুদের নিয়ে গিয়ে এক্ষুনি ব্যাপারটা নিষ্পত্তি করে আসবো। মিস্টার মানরো আর তার স্ত্রীর মধ্যে খানিক ধস্তাধস্তি হলো। তারপর তাকে পাশ কাটিয়ে আমরা দোতলার ঘরে ঢুকলাম। বেশ সুন্দর সাজানো গোছানো ঘর। ঘরের মধ্যে টেবিলের ওপর 2টো মোমবাতি জ্বলছে, আর 2টো মোমবাতি জ্বলছিল ম্যান্টেল পিসের ওপর। ঘরের এক কোণে একটা বাচ্চা মেয়ে ডেস্কের ওপর ঝুঁকে কি যেন করছিল। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দেখলাম সে একটা লাল ফ্রক আর হাত ভর্তি গ্লাভস পরে আছে। মেয়েটা পিছন ঘুরতেই আমি দারুণ ভয়ে চেঁচিয়ে উঠলাম। অদ্ভুত বিভৎস একটা হলদেটে মুখ, কি ভীষণ প্রাণহীন। পর মুহূর্তেই রহস্যের সমাধান হয়ে গেল। হোমস হাসতে হাসতে মেয়েটার কানের পাশে সামান্য চাপ দিতেই একটা মুখোশ খসে পড়ল। অমনি দেখতে পেলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা নিগ্রো মেয়ে। সেও খুব মজা পেয়েছে। সাদা দাঁতে ঝিলিক তুলে সে খিলখিলিয়ে হেসে উঠল। আমিও না হেসে পারলাম না, শুধু মিস্টার মানরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মাই গড, এসবের মানে কি? আমি বুঝিয়ে বলছি, তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে সবটা জানতে চেয়েছিলে, তাই না? এবার শোনো, আমার স্বামী আটলান্টায় থাকতে মারা যান। আমাদের শিশু সন্তানটি বেঁচে ছিল। তোমার সন্তান? এই লকেটটা আমি কখনো কাছছাড়া করিনি, সব সময় পড়ে থাকি। আমার ধারণা ছিল ওটা খোলা যায় না। ভদ্রমহিলা একটা স্প্রিংয়ের ওপর অল্প চাপ দিতেই লকেটটা খুলে গেল। ভেতরে একজন নিগ্রো ভদ্রলোকের ছবি, বেশ বুদ্ধিদীপ্ত মুখ। ইনি মিস্টার জন হেব্রন,
এর মতো এত উদার ভালো মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি তাকে বিয়ে করার জন্য আমার নিজের জাতির মানুষজনকে ত্যাগ করে এসেছিলাম, কিন্তু তা নিয়ে আমার কখনো কোনো অনুশোচনা হয়নি। কিন্তু মুশকিল হলো মেয়ে লুসি জন্মানোর পর আমাদের মেয়ে আমার মতো দেখতে হলো না, সে হলো তার বাবার মতো দেখতে। ছোটবেলায় লুসির স্বাস্থ্য মোটেই ভালো ছিল না। ইংল্যান্ডের জল হাওয়া যদি সহ্য না হয়, তাই আমেরিকা থেকে চলে আসার সময় ওকে সঙ্গে আনিনি। আটলান্টায় আমাদের এই স্কচ কাজের মেয়েটা খুবই বিশ্বাসী ছিল। আমি তার জিম্মায় মেয়েকে রেখে চলে আসি। আমি অনেক দিন ভেবেছি তোমাকে সত্যিটা খুলে বলবো, কিন্তু বিশ্বাস করো খুব ভয় পেতাম যদি তুমি সবটা জেনে আমার সাথে থাকতে অস্বীকার করো। তাই আমি লুকিয়ে ওর খবর রাখতাম। কিন্তু মায়ের মন তো 3 বছর মেয়ের থেকে দূরে থাকায় তাকে দেখার জন্য মনটা আঁকুবাকু করতে থাকে। আমি ঠিক করলাম ওকে এখানে নিয়ে আসবো। 100 পাউন্ড পাঠিয়ে দিলাম, সঙ্গে এই ফাঁকা কটেজটার কথাও জানিয়ে দিলাম। ওকে দিনের বেলায় বাইরে বেরোতে দিতেও মানা করলাম। তার মুখ হাত ঠেকে রাখতে বললাম কাজের মেয়েটাকে। পাড়ায় নিগ্রো মেয়ে এসেছে জানলে লোকে 5 রকম কথা বলবে, তাই এসব ব্যবস্থা নেওয়া। এখন মনে হচ্ছে এত কিছু চেপে না গিয়ে তোমাকে সবটা খুলে বললেই ভালো হতো। যাই হোক, তারপর তুমিই আমাকে খবর দিলে এ বাড়িতে নতুন লোক এসেছে। সকাল পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারলাম না। তুমি ঘুমিয়ে পড়েছো মনে করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। তুমি জানতে পারলে। তার পরের দিন সকালেও তাই, আমি ধরা পড়ে গেলাম। কিন্তু তারপরেও তুমি সত্যিটা জানার জন্য চেতাচেতি করনি। তার 3 দিন পরে তোমার এই কটেজে ঢোকার আওয়াজ শুনে নার্স আর মেয়ে কোনো মতে ফার গাছের জঙ্গলে গিয়ে লোকায়। আর আজ তুমি সবটা জানতে পারলে। এবার বলো আমার আর আমার মেয়ের কি হবে? মিস্টার মানরো খানিকক্ষণ চুপ থাকলেন। তারপর বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তার গালে চুমু খেলেন। মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠল। তারপর স্ত্রীর দিকে অপর হাতটা বাড়িয়ে দিলেন। চলো এফি, বাকি কথা নয় বাড়ি গিয়ে হবে। আর তুমি আমাকে মানুষ হিসেবে যতটা খারাপ মনে করো, আমি বোধহয় অতটাও খারাপ নই। ওরা 3 জন বাড়ির রাস্তা ধরলেন। এখানে আর আমাদের কোনো কাজ নেই, চলো ওয়াটসন লন্ডন ফিরে যাই। ফেরার পথে আমাদের আর একটাও কথা হলো না। বাড়ি ফিরে শুতে যাওয়ার সময় সে শুধু একটা কথাই বলল, মাই ডিয়ার ওয়াটসন, ক্যান ইউ ডু মি এ ফেভার? এরপর থেকে তুমি যদি দেখো যে আমি কোনো কেসে সব জানতাগিরি দেখাচ্ছি বা যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা দিচ্ছি না, তাহলে আমার কানে শুধু একবার ফিস ফিস করে নরবেরি কথাটা বলে দিও, আমি কৃতার্থ হব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আপনারা শুনলেন শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অফ ইয়েলো ফেস অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ মিস্টিরিয়াস ফেস। আজকে আমাদের সঙ্গে ছিলেন সাহিত্য সমাহার থেকে আকাশ, বং স্টোরি সার্কেল থেকে আমি শুভদীপ, এখন গল্প থেকে বড়সা, মৌলিক মিডিয়া থেকে দীপম, স্নেহাদ্রি এবং বর্ণিশা। আজকের গল্পের আবহ, পোস্টার এবং নির্দেশনায় ছিলেন শুভজিৎ বটপ্যাল। তাহলে আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো বাসায় থাকুন। ধন্যবাদ।